আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনের যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো। মিস্টার রাফিন লক্ষ্য করেছেন তার দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে। যদি কোনো জায়গায় ব্যথা পায় ওই জায়গাটা রিপেয়ার হইতে বা শুকাইতে দেরি লাগে। চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছেন। এই যে সিমটমগুলো, এগুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এটা কোন রোগের সিমটম, কোন রোগ হইলে এরকম হয়। এসব কারণে রাফিন ডাক্তারের শরণাপন্ন হন। এই যে সিমটমগুলো দেখে উনি ডাক্তার কাছে গেছে যে ডাক্তার আমার এখন কি হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মেনে চলতে বলেন এবং চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করেন। এই যে দেখো, কোনো জায়গায় ক্ষত হইলে ওটা শুকাতে দেরি হওয়া, চামড়া শুকিয়ে যাওয়া, অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ডায়াবেটিক্সের লক্ষণ, তাই না? ডায়াবেটিক্স বা বহুমূত্র রোগ আমাদের ফ্যামিলিতে কিন্তু সবার ফ্যামিলিতেই না কেউ কিন্তু এই ডায়াবেটিক্সে আক্রান্ত হয়। সেক্ষেত্রে তোমরা বাস্তবেই কিন্তু এই সিমটমগুলো চাইলে মিলিয়ে দেখতে পারো। এখন এই ডায়াবেটিক্স হইলে কি হয়? চিনি জাতীয় খাবার কম খাইতে হয়, তাই না? কারণ গ্লুকোজের মাত্রা অলরেডি বেড়ে গেছে, ওটা তোমাকে কমায় রাখতে হবে। তাহলে উদ্দীপকটুকু আমরা বুঝলাম। এরপরে আসো ক নাম্বার কি বলছে। সিরাম কি? সিরাম হচ্ছে আমাদের রক্ত থেকে রক্তকোষ বা রক্তকণিকাগুলা, রক্ত জমাট বাঁধানোর জন্য যে উপাদানগুলা কাজ করে ওগুলাকে সরায় ফেললে যে অংশটুকু থাকতেছে জলীয় পদার্থ, ওইটাই হচ্ছে সিরাম। রক্ত থেকে রক্তকণিকাগুলো এবং রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে সরিয়ে ফেললে যা থাকতেছে ওইটাই হচ্ছে সিরাম। এরপরে কি বলছে, সিস্টোলিক রক্তচাপ কি? সিস্টোল আর ডায়াস্টোল দুইটা ওয়ার্ড তোমরা শুনছো, শুনে থাকতে পারো যে সিস্টোল ডায়াস্টোল হচ্ছে তোমার হার্ট যখন সংকুচিত প্রসারিত হয়। আমরা কি জানি, হার্ট অনবরত পাম্প করতে থাকে, তাই না? সংকোচন প্রসারণ হয়। এই যে হার্টটা সংকুচিত প্রসারিত হচ্ছে তখন যখন সংকুচিত হয় তখন কি হয়, পুরো দেহে আমাদের রক্ত ছড়ায় যায় না। এই যে হার্টটা যদি আমি বলি, এরকম 4টা চেম্বার থাকে। হার্টের উপরের দিকে 2টা চেম্বার, নিচের দিকে 2টা চেম্বার। এখন নিচের দিকের এখানের যে মাসলগুলা, এই মাসলগুলো যখন চাপ দেয়, যখন সংকুচিত হয়, তখন হচ্ছে পুরো দেহে এরকম একটা আর্চ আছে, বুঝছো? এই আর্চের ভিতর দিয়ে পুরো দেহে রক্তটা ছড়ায় যায়। এখানে ভিতর দিয়ে, এখান দিয়ে মাথায়, এখান দিয়ে হাত, এখান দিয়ে পা, পুরো দেহে রক্তটা ছড়ায় গেল। ছড়ায় যাওয়ার পরে এই যে ধমনী গাত্রে যে একটা চাপ দিচ্ছে, ধমনী না শুধু, শিরা, ধমনী, কৈশিক নালী, রক্ত চলাচলের জন্য যত পথ আছে ওই সবগুলোতেই হচ্ছে তোমার রক্তটা জোরে করে ফ্লো করার সময় এক ধরনের চাপ অনুভূত হয়। ওইটাই হচ্ছে তোমার সিস্টোলিক চাপ। এই জায়গাটা যদি আমরা আরেকটু ডিটেলসে পড়ি, চলো এখানে দেখি কি বলছে। দেখো, সিস্টোলিক চাপ, সিস্টোল মানে হচ্ছে তোমার সংকোচন আর ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। তাহলে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড রক্তটা যখন ধমনী, শিরা, কৈশিক জালিকা দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একটা চাপ অনুভূত হয়, ওইটাই হচ্ছে সিস্টোলিক চাপ। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, এই যে সংকোচন সিস্টোল, দন্তার সাথে সংকোচন, দন্তার সাথে সিস্টোল, এভাবে করে মনে রাখতে পারো। তাহলে এই সংকোচনে ধমনীতে কি রক্তটা পাম্প হচ্ছে, তখন ধমনীর ভেতর সর্বোচ্চ চাপ সৃষ্টি হয়, এটাই হচ্ছে সিস্টোলিক চাপ। এরপরে দেখো, স্বাভাবিক যে চাপটা, যদি কারো রক্তচাপ 120 বা 120/80, এটা হচ্ছে তোমার পারফেক্ট একটা রক্তচাপ। 120-এর থেকে যদি বেশি হয় বা কমে যায়, 80-এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে সমস্যা। এটাকে আমরা কি বলতে পারি, এই চাপটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার পারফেক্ট, এত মিলিমিটার পার মার্কারি। তাহলে এই যে চাপটা, এইটা হচ্ছে আদর্শ রক্তচাপ। আর এটার থেকে দেখো সিস্টোলিক চাপ, যেটা প্রথমটা হচ্ছে সিস্টোল, 120 হচ্ছে সিস্টোল, আর 80 হচ্ছে সেটা হচ্ছে তোমার ডায়াস্টোল। তাহলে এই যে 120, এইটা 110 থেকে 140 রেঞ্জের ভিতরে থাকতে পারে। এই রেঞ্জের ভিতরে, কিন্তু 120টাকে হচ্ছে আমরা গড় মান করে পারফেক্ট ধরতেছি। তাহলে এই যে সংকোচনের ফলে যে চাপ, সিস্টোলিক চাপটা হচ্ছে সংকোচনের ফলে, কেমন? দন্তাস্ব দিয়ে মনে রাখতে বলছি, দন্তাস্বতে সিস্টোল, দন্তাস্বতে সংকোচন। এরপরে আসো কি বলছে, গ নম্বর প্রশ্নটা দেখো। ডাক্তার রাফিনকে চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করলেন কেন? এখন ডায়াবেটিক্স যাদের হয় ওই দেহে অলরেডি তোমার সুগারের পরিমাণ অনেক বেড়ে যায়, গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এখন তুমি যদি আরও চিনি খাও, তোমার গ্লুকোজের মাত্রা আরও বেড়ে যাবে। তাহলে এই যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য তোমার এখন চিনি কমায় খাইতে হবে, কারণ তোমার দেহে অলরেডি হচ্ছে চিনি অনেক বেশি পরিমাণে আছে। চিনি কমায় খাওয়ার ফলে তোমার একটা সুস্থ জীবনযাপন তুমি করতে পারবা। তাহলে এই চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করলেন কেন? এই কারণটা হচ্ছে মেইনলি তোমার দেহে অলরেডি চিনির পরিমাণ বেশি, আর তোমার
এই যে চিনিটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বডির যে অগ্নাশয়টা আছে, পাকস্থলীর নিচে পাতার মতো দেখতে একটা অর্গান, ওইটা অগ্নাশয়। অগ্নাশয় কি করে? হরমোন নিঃসরণ করে। ওই হরমোনের একটা হচ্ছে তোমার ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। দেখো আমি যদি একটু আঁকি, এই যে পাকস্থলী, হ্যাঁ, এই পাকস্থলীর নিচে এইখানটায় পাতার মতো দেখতে একটা অংশ, এটা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়টা তোমার ইনসুলিন আর গ্লুকাগন নিঃসরণ করে। ইনসুলিন কি করে? আমার রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে রাখে। আর গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। মানে যখন যেটা প্রয়োজন তখন শরীরের মানে অবস্থা অনুযায়ী অগ্নাশয় এই কাজটা করে। এখন তোমার দেহে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, এখন ইনসুলিন মানে খরিত হবে এখান থেকে। ইনসুলিন খরিত হয়ে কি করবে? রক্তের গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে আনবে। আর যখন গ্লুকোজ হচ্ছে এমনিতেই কমে যাবে, তখন এটাকে বাড়ানো লাগবে। বাড়ানোর জন্য আবার অগ্নাশয় কি করবে? গ্লুকাগন নিঃসরণ করবে, গ্লুকাগন আবার ওটাকে বাড়াই দিবে। তাহলে এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়েটস, ইংরেজিতে আমরা এটাকে প্যানক্রিয়েটস বলি, এই যে এইটা আমাদের প্রাকৃতিকভাবে গ্লুকোজের পরিমাণটাকে মানে সুন্দর বা ব্যালেন্সে রাখতেছে। কিন্তু যদি এখান থেকে তোমার ইনসুলিন আর গ্লুকাগন নিঃসৃত না হয় তখন কি হবে বলো তো? তখন তুমি এই কাজটা কিভাবে করবা? গ্লুকোজের পরিমাণ যে ব্যালেন্সে রাখবা, এই কাজটা কিভাবে করবা? তখন তোমাকে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করা লাগবে। যাদের দেখতে পাও না যে মানে ফ্যামিলিতে কারো যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে ওরা বাইরে থেকে ইনসুলিন গ্রহণ করে, তাই না? ইনসুলিন যে ইনজেক্ট করতেছে কারণ ওদের অগ্নাশয় ইনসুলিন তৈরি করতেছে না। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কি জন্য উনি চিনি জাতীয় খাবার খাইতে পারবে না বা কম খাইতে হবে, কি জন্য? কারণ ওনার দেহে চিনি অলরেডি বেশি। চিনি বলতে গ্লুকোজ। এখন ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। দেখো, বিপাকজনিত রোগ, এটা কিন্তু আবার হরমোনজনিত সমস্যাও হইতে পারে। হরমোনজনিত রোগও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই যে প্যানক্রিয়েটস বা অগ্নাশয়, এখান থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের শক্তিকে রূপান্তর করে, গ্লুকোজের মাত্রাটাকে কমায় আনে। এখন এই যে ডায়াবেটিক্স, এটা কিন্তু একবার হইলেই কিন্তু আর কখনো মানে ঠিক হবে না, ওইটার লেভেলটা হচ্ছে উঠানামা করতে থাকবে। তাহলে আমাদেরকে অবশ্যই সতর্কভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? দেখো, মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কতটুকু? 3.9 থেকে 5.6, তাই না? এই যে স্বাভাবিক মাত্রাটা, ওর চেয়ে যদি অনেক বেড়ে যায় তখন কি হবে? ডায়াবেটিক্স হবে। এই যে ডায়াবেটিক্সের ক্ষেত্রে কি হয়? পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায়। এই যে দেখো, দীর্ঘস্থায়ী কথাটা, দীর্ঘস্থায়ী মানে হচ্ছে, কারণ তোমার ডায়াবেটিস যদি একবার হয়, ওটা তো তুমি ওইটা থেকে কখনোই আর একদম পুরোপুরি সুস্থ হইতে পারবা না। এই যে সমস্যাটা, এটা তোমার দীর্ঘস্থায়ীভাবে শরীরে হচ্ছে একদম যেতে বসবে। তাহলে দীর্ঘস্থায়ীভাবে এই গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হয়? গ্লুকোজ তোমার এমনিই বেশি, তুমি চিনি জাতীয় খাবার খেলে তা দ্রুত রক্তে গ্লুকোজে রূপান্তরিত। আমরা কি জানি? চিনি থেকে তো গ্লুকোজ হয়, তাহলে ওইটা আবার রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়ায় দিবে, যার জন্য চিনি কম পরিমাণে খাইতে হবে। শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে। ওই যে তুমি যদি চিনি খাও, সেক্ষেত্রে এই যে শর্করার যে রেঞ্জটা আছে ওটা থেকে অনেক বেশি বেড়ে যাবে। ডায়াবেটিক্সে শরীরে ইনসুলিন হরমোন ঠিকভাবে কাজ করতে পারে না। কাজ করলে তো হচ্ছে সেই মানে চিনির পরিমাণটা তোমার ব্যালেন্সেই থাকতো, কিন্তু যেহেতু ইনসুলিন নিঃসৃত হচ্ছে না দেহ থেকে, যার জন্য গ্লুকোজের ব্যালেন্সটা বজায় থাকতেছে না। গ্লুকোজ অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু বডি সেটাকে কমায় আনতে পারতেছে না। তাহলে এই যে ইনসুলিন যে ওয়ার্ডটা, এটা তোমাকে মনে রাখা লাগবে যে ডায়াবেটিক্স হইলে আমাদের ইনসুলিন গ্রহণ করতে হয়, এবং প্রাকৃতিকভাবে যে ইনসুলিনটা মানে অগ্নাশয় তৈরি করার কথা, সেটা হচ্ছে তৈরি হইতে পারতেছে না। তাহলে এই যে ইনসুলিন হরমোনটা, ইনসুলিনের বিপরীত হরমোন যদি বলে, সেক্ষেত্রে তোমাকে মনে রাখা লাগবে ওইটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন যে কাজ করে তার উল্টা কাজ করতেছে। এরপরে তাই অতিরিক্ত চিনি শরীর নিয়ন্ত্রণ করতে পারে না। রক্তে শর্করা বেশি হলে দেহের বিভিন্ন অঙ্গে, যেমন হৃৎপিণ্ড, কিডনি, চোখ, এগুলা স্বাভাবিক কাজ ব্যাহত হয়ে যায়। চোখে ঝাপসা দেখা শুরু করে দেয়। এই যে মানে তোমার বডি মানে যে ডায়াবেটিক্সে আক্রান্ত, সে তার বডি হচ্ছে নিজেই বুঝতে পারবে যে তার অবস্থা এখন মানে অবনতির দিকে যাচ্ছে। তাহলে আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করছিল যে কেন চিনি খাইতে পারবে না? চিনি খাইতে পারবে না কারণ তার দেহে ইনসুলিন হরমোনটা নিঃসৃত হচ্ছে না এবং ডায়াবেটিক্স হয়ে গেছে। ডায়াবেটিক্স হইলে গ্লুকোজের পরিমাণ তোমার এমনিতেই বেশি, আর বেশি চিনি খাওয়া যাবে না। এরপরে মিস্টার রাফিনকে ডাক্তারের দেওয়া নির্দেশনা মূল্যায়ন করো। ডাক্তার কি বলছিল দেখো তো? কিছু পরীক্ষা নিরীক্ষা করে উনি বলছিল যে কিছু নিয়ম মেনে চলতে। ডায়াবেটিক্স হইলে তুমি কিছু নিয়ম মেনে চললে কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবা। একদম তো সুস্থ কখনোই হইতে পারবা না, কিন্তু মানে ওর যে
সিমটমগুলা ওগুলা মানে খারাপভাবে দেখা দেওয়ার আগে তুমি ওই পয়েন্টটাকে যদি কমায় আনতে পারো, সেক্ষেত্রে তুমি আরেকটু বেটার জীবনযাপন করতে পারবা। তাহলে আমাদের কি করতে হবে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এখন ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের 3D মেনে চলতে হয়, 3টা ডি আমরা মেনে চলবো। চলো দেখো, প্রথম যে ডিটা, ওই ডিটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন। দেখো জীবনে শৃঙ্খলা বজায় রাখা, শৃঙ্খলাকে আমরা কি বলি, ডিসিপ্লিন না? তাহলে এই যে একটা ডি এখানে হইলো শৃঙ্খলা বা ডিসিপ্লিন। ডিসিপ্লিনের ভিতর কি কি করতে হবে, সময় মতো ও পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত প্রস্রাব পরীক্ষা ও ফলাফল লিখে রাখতে হবে। এই যে প্রস্রাব পরীক্ষা বা রক্ত পরীক্ষা, এটা মানে এটা দিয়ে হচ্ছে আমরা কি করি, গ্লুকোজ কতটুকু আছে তোমার রক্তে ওই পরিমাণটা নিয়ন্ত্রণ করি। তাহলে এই যে পরীক্ষাটা তোমার নিয়মিত করতে হবে, যে আজকে কি গ্লুকোজের মাত্রা বেড়ে গেলো কিনা, বা ওইটাকে আর কমানো লাগবে নাকি ঠিক মানে অ্যামাউন্টের ভিতর আছে, এই জায়গাটা জানার জন্য অবশ্যই তোমাকে এই পরীক্ষাটা করতে হবে। এরপরে সময় মতো সুগার লেভেল নির্ণয় করে তা লিখে রাখতে হবে। লিখে রাখতে বলে লিখে রেখেই যে হয়ে গেল এরকম না, ওই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে একটা ডি গেল আমার ডিসিপ্লিন। এরপরে আরেকটা ডি দেখো, খাদ্য নিয়ন্ত্রণ, যেটাকে আমরা কি বলি, ডায়েট বলি, তাই না? খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা, এটাকে আমরা ডায়েট বলি। এখন তুমি ধরো সকালে শর্করা কিছুটা পরিমাণে খাইলা, এরপরে তোমার পুরো দিনের খাবারটা একটা ব্যালেন্সে রাখতে হবে না? তুমি শর্করা সকালে যদি বেশি পরিমাণে খাও, দুপুরে আর শর্করা খাইও না, দুপুরে হচ্ছে তুমি অন্যান্য খাদ্য উপাদান যেগুলো আছে ওগুলো গ্রহণ করো, সেক্ষেত্রে তোমার ব্যালেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এরকমই তোমার খাদ্যটা এরকমভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন তোমার ব্যালেন্সটা ঠিক থাকে। কোনো এক বেলায় যদি তুমি শর্করা বেশি পরিমাণে খাও বা সুগার যদি খেয়ে ফেলো, সেক্ষেত্রে পরের 2 বেলায় হচ্ছে রেখো না, তাহলেই তো হচ্ছে ব্যালেন্সটা থাকতেছে। তাহলে মিস্টার রাফিনকে কি প্রোটিন সমৃদ্ধ ও শর্করা কম রয়েছে এমন খাবার দিতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার, আর শর্করা কম আছে মানে শর্করাতেই তো হচ্ছে গ্লুকোজ, তাহলে শর্করা কমায় দিতে হবে, আর প্রোটিন সমৃদ্ধ খাবার এগুলো হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হবে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে, মিষ্টি সমৃদ্ধ খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমার গ্লুকোজ সমৃদ্ধ খাদ্য। এরপরে আরেকটা ডি দেখো, আরেকটা ডি হচ্ছে তোমার ডোজ, যেটাকে আমরা কি বলি, ঔষধ। ডায়েট, ডিসিপ্লিন, ডায়েট, আর একটা হচ্ছে তোমার ড্রাগও বলতে পারো। ড্রাগ বলতে কিন্তু আমরা ঔষধও বুঝি। তাহলে ডোজ বা ড্রাগ, এখানে ইনসুলিন নেওয়া প্রয়োজন হইলে, মানে ঔষধ বলতে ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে আমরা ইনসুলিন গ্রহণটাকেই বুঝি। তাহলে ইনসুলিন বা যে ড্রাগটা, তাকে অবশ্যই নিয়মিত গ্রহণ করতে হবে, যাতে রক্তের লেভেলটা হচ্ছে তোমার নিচে থাকে, রক্তের লেভেল না সরি গ্লুকোজের লেভেলটা যাতে নিচে থাকে। এখন ডাক্তারের পরামর্শ মতো যদি আরও কোনো ঔষধ খাওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে ঔষধ খাইতে হবে। এবং এই যে ব্যায়াম করা অথবা হাঁটাহাঁটি করা, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ রাখা, এগুলো কিন্তু দেখো ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে যেমন দরকার, এরকম সুস্থ জীবনযাপন করার জন্য কিন্তু সকল ব্যক্তিরই এই মানে জিনিসগুলাই খেয়াল রাখা প্রয়োজন, তাই না? দেখো এই যে পরিমিত সুষম খাদ্য গ্রহণ, এরপরে নিয়মিত ব্যায়াম করা, তারপর হচ্ছে তোমার পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবনযাপন করা, ডিসিপ্লিন, সব কিছুই তো আমাদের ডিসিপ্লিনে থাকাটাই ভালো। তাহলে ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ, এই 3D, 3টা ডি, তাই না? এই 3টা ডি যদি তুমি মেনে চলো, সেক্ষেত্রে তুমি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবা, কিন্তু নিরাময় করতে পারবা না। এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি যে নিয়ন্ত্রণযোগ্য ডায়াবেটিক্স কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু নিরাময়যোগ্য নয়, নিরাময়যোগ্য নয়। নিয়ন্ত্রণে রাখতে পারবা কিন্তু নিরাময় করতে পারবা না। তাহলে একবার যদি ডায়াবেটিক্স হয়ে যায়, তুমি ওটা থেকে ফুলফিল সুস্থ হতে পারবা না, কিন্তু 3D মেনে চললে কিছুটা বেটার জীবনযাপন করতে পারবা। এটাই হচ্ছে ডাক্তার বলছে যে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে ডাক্তার যে কথাটা বলছে ওইটা আমাদেরকে বর্ণনা করতে বলছে, ওই কথাটাই আমরা এখানে বর্ণনা করলাম। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।